ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে যৌথ মূলধনী কোম্পানি সম্পর্কে ইতিপূর্বে তিনটি ক্লাস নিয়েছি। আজকে চতুর্থ ক্লাস এবং এই চ্যাপ্টারের শেষ ক্লাস। তোমরা যারা পূর্বের ক্লাসগুলো মিস করেছো, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে পূর্বের ক্লাসগুলো দেখে নিতে পারো। যৌথ মূলধনী কোম্পানি আগের ক্লাসে যে সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে, যৌথ মূলধনী কোম্পানি কি, যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য, যৌথ মূলধনী কোম্পানির গুরুত্ব, যৌথ মূলধনী কোম্পানির সুবিধা, যৌথ মূলধনী কোম্পানির অসুবিধা, যৌথ মূলধনী বা কোম্পানি সংগঠনের প্রকারভেদ, কোম্পানি সংগঠনের গঠন প্রণালী, স্মারকলিপির গুরুত্ব বা তাৎপর্য, স্মারকলিপির পরিবর্তন, পরিমেল নিয়মাবলীর বিষয়বস্তু, কোম্পানির মূলধন। ব্যবসা অর্থসংস্থানের উৎস। আমরা পূর্বের ক্লাসে ব্যবসা অর্থসংস্থানের যে স্বল্পমেয়াদী উৎস ছিল সেটা সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ব্যবসায় দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উৎস। ব্যবসায় দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের বিভিন্ন উৎস রয়েছে। এর ভিতরে প্রথমে যে বিষয়টা আমি আলোচনা করব, শেয়ার বিক্রয়। কোম্পানি জনগণের নিকট শেয়ার বিক্রয় করে দীর্ঘমেয়াদী অর্থসংস্থান করতে পারে। সাধারণত কোম্পানি বিলুপ সাধনের আগে শেয়ারের অর্থ ফেরত দিতে হয় না। বিভিন্ন প্রকার শেয়ারের মাধ্যমে এই অর্থসংস্থানে কাজ করে থাকে। কোম্পানি জনগণের নিকট শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারে। সেই অর্থটা হলো দীর্ঘমেয়াদী একটা অর্থসংস্থানের উৎস। ঋণপত্র বিক্রয়। কোম্পানি জনগণের মাঝে ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থ কালেক্ট করতে পারে। তারপর হলো সঞ্চিত তহবিল। কোম্পানি মুনাফার যে অংশ বন্টন না করে রেখে দেওয়া হয় তাকে সঞ্চিত তহবিল বলে। এই অবন্টিত মুনাফা দিয়ে বিভিন্ন ধরনের সঞ্চিত তহবিল গঠন করা হয়, যা ব্যবসায় দীর্ঘমেয়াদী অর্থসংস্থান বলে বিবেচিত হয়। যেমন সাধারণ সঞ্চিত তহবিল, লভ্যাংশ, সমতাকরণ তহবিল। অবলেখক। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান নতুন কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের ঝুঁকি গ্রহণ করে তাদেরকে অবলেখক বলে। কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয় করা সম্ভব না হলে অবলেখকরা চুক্তি অনুযায়ী অবশিষ্ট শেয়ার ও ঋণপত্র ক্রয় করে দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের ব্যবস্থা করে থাকে। শেয়ার বাজার। যে নির্দিষ্ট স্থানে নিয়মিত অনুমোদিতভাবে বিভিন্ন কোম্পানির শেয়ার ও ঋণপত্র ক্রয় বিক্রয় করা হয় তাকে বলা হয় শেয়ার বাজার। শেয়ার বাজার শেয়ার বিক্রয়ের মাধ্যমে শেয়ার বাজার কি করে? শেয়ার ক্রয় বিক্রয়ের মাধ্যমে অর্থসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়। শিল্প ব্যাংক। শিল্প ব্যাংক ও শিল্প ঋণ সংস্থা বৃহদায়তন শিল্প স্থাপন ও উন্নয়নে দীর্ঘমেয়াদী অর্থসংস্থান এর উৎস হিসেবে কাজ করে। বন্ধকি ব্যাংক। সাধারণত বাণিজ্যিক ব্যাংক উপযুক্ত জামানত পেলে দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের জন্য ঋণ সরবরাহ করে। অনেক সময় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদী সিন্ডিকেটের মধ্যে অর্থসংস্থানের ব্যবস্থা করা হয়ে থাকে। বিনিয়োগকারী প্রতিষ্ঠান। বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বীমা, লিজিং ইত্যাদি দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের ব্যবস্থা করে। বীমা প্রতিষ্ঠান। ব্যবসায়ের অনিশ্চয়তা দূর করে ঝুঁকি গ্রহণ করে থাকে বীমা প্রতিষ্ঠান। এদের কর্মকাণ্ডের মাধ্যমে ব্যবসায়ের দীর্ঘমেয়াদী অর্থসংস্থান করে থাকে। শেয়ারের শ্রেণী বিভাগ। বিভিন্ন ধরনের শেয়ার আছে: সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার, বিশেষ বা অন্যান্য শেয়ার। এট ফার্স্ট আমাদের জানতে হবে শেয়ার। শেয়ার জিনিসটা কি? নতুন কিংবা পুরাতন কোম্পানি সংগঠনের মূলধন সংগ্রহের প্রধান হাতিয়ার হলো শেয়ার। শেয়ারকে বলা হয় মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। মূলধনের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে, একটা মূলধনকে যত যত ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায় তাকে বলা হয় শেয়ার। যেমন একটা কোম্পানির মূলধন হতে পারে 1 লক্ষ টাকা। সে ফর এক্সাম্পল, এখানে যদি
100 টাকার ভাগে মানে একটা শেয়ারের মূল্য ধরি, তাহলে 100 দিয়ে ওই 1 লাখকে ভাগ করলে যত মানটা আসবে সেই নাম্বার অফ শেয়ার হবে এই কোম্পানিটির। আচ্ছা, শেয়ার শ্রেণীবিভাগে প্রথমে আমরা আলোচনা করব সাধারণ শেয়ার। যে শেয়ার মালিকগণ অগ্রাধিকারযুক্ত শেয়ারের মালিকদের মধ্যে লভ্যাংশ বণ্টনের পর লভ্যাংশ পায় এবং ব্যবসায় বিলুপ সাধনকালে অগ্রাধিকারযুক্ত শেয়ার মালিকদের মূলধন দেওয়ার পর তাদের মূলধন ফেরত পাওয়ার অধিকার রাখে তাকে বলে সাধারণ শেয়ার। তারপর হলো অগ্রাধিকার শেয়ার। যে শেয়ার মালিকগণ ব্যবসায় লভ্যাংশ বণ্টনের ক্ষেত্রে বা ব্যবসায় বিলুপ সাধনের সময় তাদের মূলধনের অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার লাভ করে তাকেই বলে অগ্রাধিকারযুক্ত শেয়ার। কোম্পানি আইনের 85 নং ধারায় বলা আছে, অগ্রাধিকার শেয়ার হলো কোম্পানির শেয়ার মূলধনের সে অংশ যা নিম্নরূপ সুবিধা সহ ভোগ করে থাকে। কি কি সুবিধা ভোগ করে থাকে? প্রথম হলো লভ্যাংশ বণ্টনের সময় এ শেয়ার নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়ার অধিকার রাখে। কোম্পানি বিলুপ হলে মূলধন ফেরত দেওয়ার অগ্রাধিকার থাকতে পারে। তারপর হলো বিলম্বিত শেয়ার। অগ্রাধিকার শেয়ার ও সাধারণ শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ বণ্টনের পর এ শ্রেণীর শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ বণ্টন করা হয়। আবার কোম্পানি বিলুপ সাধনের ক্ষেত্রে পূর্বোক্ত দুই শ্রেণীর শেয়ার মালিকদের মূলধনের অর্থ প্রত্যাবর্তন করার পর যদি মূলধনের বা সম্পত্তির কোনো অতিরিক্ত অংশ থাকে তাহলে তাদের দাবি মেটানো হয়। কাজেই কোম্পানির লভ্যাংশ বণ্টন বা মূলধন সমর্পণের বিষয়ে এরা সর্বশেষ দাবিদার বা অধিকারী। কোম্পানির প্রবর্তক উদ্যোক্তা এ বিষয়ে শেয়ার মালিক। এ ধরনের শেয়ার প্রবর্তকের শেয়ার বা ফাউন্ডার শেয়ার বলা হয়। বিশেষ বা অন্যান্য শেয়ার। বিশেষ বা অন্যান্য শেয়ার সাধারণভাবে উপরে বর্ণিত 3 ধরনের শেয়ার দেখা যায়, তবে অনেক সময় কোম্পানি এছাড়াও আরো বিভিন্ন ধরনের শেয়ার দেখা যায়, যেমন অধিবৃত্তি বা বোনাস শেয়ার, অধিকার রাইট শেয়ার, আংকিক মূল্যের শেয়ার, এই ধরনের কিছু শেয়ার দেখা যায়। আচ্ছা, আমরা অগ্রাধিকার শেয়ারকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। অগ্রাধিকার শেয়ারের বিভিন্ন যে শ্রেণীগুলো আছে সেগুলো আমরা আলোচনা করি। সঞ্চয়ী অধিকার শেয়ার, অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার, অপরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার, অংশগ্রহণকারী অগ্রাধিকার শেয়ার, অংশ না গ্রহণকারী অগ্রাধিকার শেয়ার, পরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার, অপরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার। তাহলে প্রথমে আমরা আলোচনা আসি সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। যদি কোনো বছর কোম্পানি মুনাফা অর্জিত না হয় তাহলে কোম্পানি তাদের লভ্যাংশ প্রদানে ব্যর্থ হয়। তবে তাদের অপরিশোধিত লভ্যাংশ প্রক্রিয়া রেখে যখন কোম্পানি মুনাফা অর্জিত হয় তখন বর্তমান লভ্যাংশের সাথে পূর্বের অপরিশোধিত বকেয়া লভ্যাংশ পরিশোধ করে দেওয়া হয়। অপরিশোধিত লভ্যাংশ কোম্পানির কাছ থেকে পাওনা হতে থাকে এবং মুনাফা অর্জিত হলে কোম্পানি তা প্রদান করে। এ ধরনের শেয়ারকে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার বলা হয়। অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, এ ধরনের শেয়ার মালিকগণ কেবলমাত্র যে বছর কোম্পানি মুনাফা অর্জিত হয় সে বছরই লভ্যাংশ পাওয়ার অধিকারী হয়। যদি কোনো বছর কোম্পানি মুনাফা অর্জিত না হয় তাহলে তারা ওই কোম্পানির কাছ থেকে ওই বছর কোনো মুনাফা দাবি করতে পারে না। পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। যে অগ্রাধিকার শেয়ারের মূল্য একটি নির্দিষ্ট সময় শেষে শেয়ার মালিকদের ফেরত দেওয়া হয় তাকে পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার বলে। এরূপ শেয়ার কেবল পরিমেল নিয়মাবলীর অনুমোদন ক্রমে কোম্পানির আইনের শর্ত অনুযায়ী বিক্রয় করা হয়। এটি মূলত শেয়ার ও ঋণপত্রের মিশ্রিত এক ধরনের রূপ। অপরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার। যে অগ্রাধিকার শেয়ারের মূল্য কোম্পানির বিলুপ সাধনের পূর্বে ফেরত পাওয়া যায় না তাকে অপরিশুদ্ধ শেয়ার বলা হয়। অংশগ্রহণকারী অগ্রাধিকার শেয়ার। যে অগ্রাধিকার শেয়ার মালিকগণ মুনাফা হতে প্রথমত নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রাপ্ত হলে পরবর্তীতে সাধারণ শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ বণ্টনের সময় পুনরায় তার অংশ পায় তাকে অংশগ্রহণকারী অগ্রাধিকার শেয়ার বা পার্টিসিপিং শেয়ার বলা হয়। অংশ না গ্রহণকারী অগ্রাধিকার শেয়ার। এ জাতীয় শেয়ার মালিকগণ মুনাফা হতে শুধু নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়, কিন্তু সাধারণ শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ বণ্টনের সময় কোনো অংশ পায় না। পরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার। যে শেয়ার বিক্রয়ের শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ান্তে যে অগ্রাধিকার শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তরের সুযোগ থাকে তাকে বলা হয় পরিবর্তনযোগ্য শেয়ার।
অপরিবর্তনযোগ্য শেয়ার, যে অগ্রাধিকার শেয়ারকে কখনোই সাধারণ শেয়ারে রূপান্তর বা পরিবর্তন করা যায় না তাকে বলা হয় অপরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার। বিশেষ বা অন্যান্য শেয়ার, অধিবৃত্তি বা বোনাস শেয়ার, অগ্রাধিকার বা রাইট শেয়ার, অনির্ধারিত মূল্য বা অনাঙ্কিক মূল্যের শেয়ার। প্রথমে আমরা আসি অধিবৃত্তি বা বোনাস শেয়ার কাকে বলে। কখনো কোনো কোম্পানি অর্জিত মুনাফার কিছু অংশ সদস্যের মধ্যে বন্টন না করে কোম্পানি উন্নয়নের জন্য সংরক্ষিত তহবিলে জমা রাখে। তহবিলে সংরক্ষিত অবহেলিত মুনাফা থেকে সৃষ্টি লভ্যাংশ পরবর্তী শেয়ার মালিকদের নগদে প্রদান করা না হলে ওই লভ্যাংশের বদলে কোম্পানি শেয়ার ইস্যু করে। নগদ লভ্যাংশের বদলে যে শেয়ার ইস্যু প্রদান করা হয় এই শেয়ারকে অধিবৃত্তি বা বোনাস শেয়ার বলা হয়। এই শেয়ারকে বিশেষ ধরনের শেয়ার বলাও হয়। অধিকার বা রাইট শেয়ার, প্রয়োজনের তাগিদে অধিকতর মূলধন সংগ্রহের উদ্দেশ্যে কোম্পানি আবার নতুন করে শেয়ার বাজারে ছাড়ার সময় বর্তমান শেয়ার মালিকদের প্রাধান্য দিয়ে থাকে। বর্তমান শেয়ার মালিকগণ তাদের অধিকারভুক্ত পূর্বেকৃত শেয়ারের অনুপাতে নতুন শেয়ার ক্রয়ের অধিকারী হয়। অধিকারপ্রাপ্ত এই নতুন শেয়ারকে রাইট শেয়ার বলা হয়। অনির্ধারিত মূল্য বা অনাঙ্কিক মূল্যের শেয়ার, যে শেয়ার কোনো আঙ্কিক মূল্য পূর্ব হতে নির্দিষ্ট থাকে না, বছর শেষে হিসাব নিকাশের পর মোট সম্পদ হতে মোট অন্যান্য দায়ের পরিমাণ বাদ দিয়ে শেয়ারের মূল্যমান নিরূপণ করা হয় তাকে অনাঙ্কিক মূল্যের শেয়ার বলা হয়। আমাদের দেশে এ ধরনের শেয়ারের প্রচলন নেই, আমেরিকায় এ ধরনের শেয়ার বেশি দেখা যায়। ঋণপত্রের শ্রেণীবিভাগ, 4 ধরনের ঋণপত্র আছে: জামানতের ভিত্তিতে ঋণপত্র, পরিশোধের ভিত্তিতে ঋণপত্র, তালিকাভুক্তি বা হস্তান্তর সুবিধার ভিত্তিতে ঋণপত্র, পরিবর্তন সুবিধার ভিত্তিতে ঋণপত্র। আচ্ছা, প্রথমে আমরা ঋণপত্র একটু ধারণা নিই। ঋণপত্র হলো ঋণের দলিল। অর্থনৈতিক সংকট গ্রস্ত পাবলিক লিমিটেড কোম্পানি অর্থ সংগ্রহের অন্যতম হাতিয়ার হলো ঋণপত্র। ঋণপত্রের মাধ্যমে কোম্পানি একদিকে অর্থ সংগ্রহ করে অন্যদিকে অর্থ প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ সুদ পেয়ে থাকে। পাবলিক লিমিটেড কোম্পানি স্বীয় সিলমোহরযুক্ত যে দলিলের সাহায্যে একটি নির্দিষ্ট হারে সুদ প্রদানের প্রতিশ্রুতিতে জনগণের নিকট ঋণ হিসেবে মূলধন সংগ্রহ করে তাকে বলা হয় ঋণপত্র। আচ্ছা, তাহলে জামানতের ভিত্তিতে ঋণপত্র। জামানতের ভিত্তিতে ঋণপত্র জামানতের ভিত্তিতে ঋণপত্র হলো দুই ধরনের, একটা সাধারণ বা জামানত বিহীন ঋণপত্র, বন্ধকি বা জামানত যুক্ত ঋণপত্র। সাধারণ বা জামানতবিহীন ঋণপত্র, যে ঋণপত্র বিলি করে কোম্পানিকে কোনো প্রকার জামিন দিতে হয় না তাকে সাধারণ বা জামানতবিহীন ঋণপত্র বলে। এই জাতীয় ঋণপত্রে শুধু ঋণের টাকা ও সুদ প্রদানের প্রতিশ্রুতি থাকে। বাজারে কোম্পানির যথেষ্ট সুনাম থাকলে তার উপর ভিত্তি করে সাধারণত জামিন ছাড়াই এরূপ ঋণপত্র ক্রয় করে থাকে। সুনামী ক্রেতার কাছে জামানত হিসেবে কাজ করে। এরূপ ঋণপত্রের মালিকগণ কোম্পানি সাধারণ পাওনাদার বলে বিবেচিত হয়। বন্ধকি বা জামানতযুক্ত ঋণপত্র, ব্যবসায় কোনো সম্পত্তি বন্ধক রেখে বা জামিন রেখে কোম্পানি যেসব ঋণপত্র ইস্যু করে সেগুলোকে বন্ধকি ঋণপত্র বলা হয়। এতে কোম্পানির ঋণ গ্রহীতাগণ ঋণের আসল ও সুদ পাওয়ার নিশ্চয়তা লাভ করে। এ জাতীয় ঋণপত্র বিলির ক্ষেত্রে কোম্পানিকে ঋণপত্রের জামানতকৃত সম্পত্তির বিস্তারিত বিবরণ দিয়ে নিবন্ধকের কাছে জানাতে হবে। পরিশোধের ভিত্তিতে ঋণপত্র দুই ধরনের: পরিশোধযোগ্য ঋণপত্র, অপরিশোধযোগ্য ঋণপত্র। পরিশোধযোগ্য ঋণপত্র, নির্দিষ্ট সময় শেষে ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে যেসব ঋণপত্র কোম্পানি ইস্যু করে থাকে সেগুলোকে বলা হয় পরিশোধযোগ্য ঋণপত্র। সাধারণভাবে ঋণপত্রে উল্লেখিত শর্ত অনুসারে এরূপ ঋণের টাকা পরিশোধ করতে হবে। অপরিশুদ্ধ ঋণপত্র, যে ঋণপত্রের টাকা পরিশোধের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ থাকে না, ঋণপত্রাদিগণ তাদের প্রদত্ত অর্থ দাবি করতে পারে না, তাকে অপরিশুদ্ধ ঋণপত্র বলে। এরূপ ঋণপত্রকে চিরস্থায়ী ঋণপত্র বলে। তালিকাভুক্তি বা হস্তান্তর সুবিধার ভিত্তিতে ঋণপত্র, নিবন্ধিত ঋণপত্র, অনিবন্ধিত ঋণপত্র। নিবন্ধিত ঋণপত্র, যে ঋণপত্রের ক্রেতার নাম কোম্পানির বইতে লিপিবদ্ধ থাকে তাকে নিবন্ধিত ঋণপত্র বলে। এ ধরনের নিবন্ধন পত্র ক্রেতার নাম, ক্রমিক নম্বর সহ উল্লেখ থাকে। হস্তান্তর দলিল সম্পাদন করে এ ধরনের ঋণপত্রের ধারক সংশ্লিষ্ট ঋণপত্র কোম্পানিকে জানিয়ে দিয়ে বিক্রি করতে পারে। অনিবন্ধিত ঋণপত্র, যে ঋণপত্রে ক্রেতার নাম এবং বিলিকারী কোম্পানির বইতে লিপিবদ্ধ থাকে না তাকে অনিবন্ধিত বলে। এ ঋণপত্রে ক্রেতার নাম ও ক্রমিক নম্বর উল্লেখ থাকে না। এ ধরনের ঋণপত্র হস্তান্তরের জন্য কোনো আনুষ্ঠানিকতা পালনের প্রয়োজন পড়ে না। এ ধরনের ঋণপত্র হস্তান্তরের ক্ষেত্রে কোনো ধরনের আনুষ্ঠানিকতার প্রয়োজন পড়ে না।
পরিবর্তন সুবিধার ভিত্তিতে ঋণপত্র, রূপান্তরযোগ্য ঋণপত্র, অরূপান্তরযোগ্য ঋণপত্র। রূপান্তরযোগ্য ঋণপত্র কাকে বলে? শর্ত অনুসারে একটি নির্দিষ্ট সময় পরে ঋণপত্রের মালিকগণ ইচ্ছা করলে তাদের ঋণপত্রকে শেয়ারে রূপান্তর করতে পারে। এ ধরনের ঋণপত্রকে পরিবর্তনীয় বা রূপান্তরযোগ্য ঋণপত্র বলে। অরূপান্তরযুক্ত ঋণপত্র, যে ঋণপত্রকে কখনো শেয়ারে রূপান্তর করা যায় না তাকে অরূপান্তরযুক্ত ঋণপত্র বলে। কেবল অর্থের মাধ্যমে এই ঋণপত্রের টাকা পরিশোধ করতে হয়। বাংলাদেশের কোম্পানি সংগঠনের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা। আচ্ছা, বাংলাদেশে কোম্পানি সংগঠনের বর্তমান কি অবস্থা এবং ভবিষ্যতে কি কি সম্ভাবনা রয়েছে? এটা কথা বলে দক্ষ উদ্যোক্তার অভাব। এ ধরনের ব্যবসা সংগঠন গড়ে তোলার জন্য একজন দক্ষ, অভিজ্ঞ এবং আন্তরিক উদ্যোক্তা বেশি আবশ্যক। দুঃখজনক হলেও সত্য, এদেশে তার অভাব রয়েছে। দক্ষ ও পেশাদার ব্যবস্থাপকের অভাব। কোম্পানি প্রতিষ্ঠানের, বিশেষত বৃহদায়তন পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালনা পদ্ধতি জটিল হয়, এর পরিচালনা একদল দক্ষ ও পেশাদার ব্যবস্থাপকের প্রয়োজন পড়ে। বাংলাদেশে এ ধরনের ব্যবস্থাপকের যথেষ্ট অভাব লক্ষণীয়। পরিচালকদের ইতিবাচক মনোভাবের অভাব। আমাদের দেশে অনেক কোম্পানি পরিচালকের ব্যবসায় পরিচালনা ইতিবাচক মনোভাবের যথেষ্ট অভাব লক্ষণীয়। ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করা, শেয়ারের দাম বাড়িয়ে নিজেদের স্বার্থসিদ্ধি, স্বজনপ্রীতি ইত্যাদি মানসিকতা সবাইকে হতাশ করে। পরিচালনা ব্যয়ের আধিক্য। পরিচালক সহ এর উচ্চ পর্যায়ে অনেক ব্যবস্থাপকের মধ্যে আর্থিক ব্যয় করার হীন মানসিকতা লক্ষণীয়। শেয়ার হোল্ডারদের প্রতি দায়িত্ববোধের অভাব থেকে এই ধরনের মানসিকতার সৃষ্টি হয়, যা সবাইকে হতাশ করে। শক্তি সম্পদের অভাব। বৃহদায়তন শিল্প কারখানা গড়ে তোলার জন্য বর্তমানকালে শক্তি সম্পদের প্রাচুর্যতা গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশে গ্যাস ও বিদ্যুৎ খাতের দুরবস্থা এ ধরনের প্রতিষ্ঠান গঠনে উদ্যোক্তাকে নিরুৎসাহিত করে। কষ্টকর দৃষ্টান্তের অভাব। পৃথিবীর দেশে দেশে লক্ষণীয় যে একটা উদ্যোক্তা গ্রুপ দেশে বৃহদায়তন শিল্প কারখানা প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছে, যাদের দৃষ্টান্ত অনুসরণে অন্যরা এগিয়ে এসেছে, কিন্তু আমাদের দেশে এই দৃষ্টান্তের বড়ই অভাব দেখা যায়। কার্যকর ব্যবসা পরিবেশের অনুপস্থিতি। আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের দেশে কার্যকর কোনো পরিবেশ গড়ে ওঠেনি। পাট, চামড়া শিল্প ইত্যাদি এক ধরনের সরকারের জাতীয় নীতি স্বাধীনতা পরিবর্তন সময় সফল হয়নি। কার্যকর ব্যবসার পরিবেশ যখন না সৃষ্টি হবে, ব্যবসার পরিবেশ যখন যথাযথ না থাকবে, সেই পরিবেশে ব্যবসা করে টিকে থাকা, নিজের ভালো একটা অবস্থান সৃষ্টি করা খুব কঠিন হয়ে যাবে। শক্তিশালী শেয়ার বাজারের অনুপস্থিতি। বাংলাদেশের শেয়ার বাজার খুবই নড়বড়ে অবস্থা। শেয়ার বাজার খুবই বাজে এবং বেহাল দশা। যে কোনো দেশের বৃহদায়তন কোম্পানির সংগঠন প্রতিষ্ঠায় শেয়ার বাজারের গুরুত্ব অপরিসীম এবং নেতৃত্বটা দরকার। এই শেয়ার বাজারের কারণে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বিনিয়োগ আকৃষ্ট হয়ে থাকে, কিন্তু আমাদের দেশে শেয়ার বাজার ফটকাবাজদের অভয়ারণ্যে পরিণত হয়। এর এর সুফলগুলো কোম্পানিগুলো পাচ্ছে না, যার ফলে আমাদের দেশের ব্যবসা খুব বেশি প্রসার লাভ করতে পারতেছে না, খুব বেশি বিস্তার লাভ করতে পারতেছে না। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। খোদা হাফেজ।